মিথ্যে কথা। প্রথমেই যার লেখা পড়ব, মোহাম্মদ মহসেন মানিকপুর হুগলি থেকে লিখেছিলেন এই চিঠি। সকাল সাথী প্রাত্যহিকী, মিথ্যে কথা বলি শাস্তির ভয়ে, ভালোবাসার দায়ে, মান ভাঙাতে, ঘর সংসার বাঁচাতে। বিচারক প্রথমেই জিজ্ঞেস করেন, গিলটি অর নট গিলটি? নট গিলটি। এই মিথ্যে কথাটি না বললে কি উকিল, মোক্তার, হাকিম, আদালত চলত? মিথ্যে কথাকে ভিত্তি করেই ডক্টর পল জোসেফ গোয়েবেলস তুমুল জনপ্রিয় করে তোলে হিটলারের বিদ্বেষ নীতিকে। নির্দোষ মিথ্যাগুলি কিন্তু বেশ মজার। ছিপুড়ে মাছ ধরেছে আধশের, বড়াই করে 10 সেরের। আত্মতৃপ্তির মধুর মিথ্যা। সাহিত্যের মিথ্যা সত্যের চেয়েও মহিয়ান। শাস্তি গল্পে ছিদামের স্ত্রী চন্দরা বউ গেলে বউ পাব এই বাক্যেই চেনে তার পুরুষটিকে। খুন না করেও দোষ কবুল করে চড়ে ফাঁসিতে। মিথ্যা জ্বরের বাহানায় অভুক্ত গফুর পাতের ভাত তুলে দেয় মহেশকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তাসের ঘরে অমরের স্ত্রী শৈলর মিথ্যা কথা। দরিদ্র পিতার বৈভবের মিথ্যালঙ্কার শ্বশুর বাড়িতে, আবার বাপের বাড়িতে দরিদ্র স্বামীর বৈভবের মিথ্যা গৌরব। জীবনের ভাঙা গড়ার এক অনন্য রূপকল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাচ জামাইয়ে কৃষক নেতা ভুবন মণ্ডলকে ধরতে পুলিশে ঘিরে ফেলেছে হারানের বাড়ি। ময়নার মা তাকে শুইয়ে দেয় ময়নার ঘরে, শিখিয়ে দেয়, আপনি এখন আমাদের জামাই, আপনার নাম জগমোহন, পিতা সাতকড়ি, সাকিম হাতিনাড়া, থানা গৌরীপুর। এ মিথ্যা কৃষক আন্দোলনের জন্য, দশের জন্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বামার মিথ্যা এ যে সত্যের চেয়েও গরিমান্বিত। অচেনা ঠাকুরমশাইকে বাঁচাতে ফাঁসুড়ে ডাকাত পরিবারের বধূটি শেখালো মিথ্যা কথা। আমি বামা, এ বাড়ির মেজ বউ। বাপের বাড়ি কুসুমপুর, থানা রায়না, বর্ধমান। বাপের নাম হরিদাস মজুমদার, জ্যাঠামশাই পাঁচকড়ি। আমরা 2 বোন। দিদি খান্তমণির বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা, বর্ধমানে। আপনি মিথ্যে করে বলবেন, আমার বাবা জ্যাঠা আপনাদের মন্ত্র শিষ্য, আপনি আমাদের গুরু বংশ। এই মিথ্যেতেই বামা তার শ্বশুর ডাকাতের হাত থেকে জীবন বাঁচালো ঠাকুর মশায়ের। মানবিক এই মিথ্যা। যা ঘটেনি তাই কি মিথ্যা? আর যা ঘটে সেটাই সত্যি। মোক্ষদা তো রাখালকে বলেছিলই, চল তোরে দিয়ে আসি সাগরের জলে। সেই কি সত্য হলো? সে যে মিথ্যা কত দূর মানুষ তা বুঝল না। বুঝলে জগৎটা আরো সুন্দর হয়ে উঠত। মোহাম্মদ মহসেন, আপনি লিখলেন মানিকপুর হুগলি থেকে। অনুষ্টুপ চীনা রহড়া, কলকাতা থেকে। ছেলেটা জন্ম থেকেই আংশিক বধির। শ্রেণীকক্ষে শিক্ষকের পাঠ ভালো করে শুনতে ও বুঝতে পারত না, ফলে হয়ে যেত অমনোযোগী। স্কুল কর্তৃপক্ষ একদিন ছেলেটির হাত দিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে চিঠি পাঠালো। কাঁচুমাচু মুখে ছেলেটি মায়ের হাতেই সেই চিঠি দিয়ে জিজ্ঞেস করল, মা, কি লেখা আছে চিঠিতে? খারাপ কিছু? চিঠি পড়ে বিউভল মা চোখের জল মুছলেন। তারপর হাসি মুখে জোরে জোরে পড়ে ছেলেকে শোনালেন সেই চিঠি। আপনার পুত্র খুব মেধাবী। এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নেই। দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন। শুনে বোবা চোখে মায়ের দিকে তাকিয়েছিল ছেলেটি। আর মা সস্নেহী সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, চিন্তা করতে হবে না, এবার থেকে তুমি আমার কাছেই পড়বে। সেই ছেলেটি মায়ের কাছে পড়েই
বড় হয়ে ইলেকট্রিক বাল্ব সহ কয়েক শত চিত্তাকর্ষক বৈজ্ঞানিক আবিষ্কার করেন। ছেলেটি আর কেউ নন, তিনি টমাস আলভা এডিসন। কেটে গেছে অনেক দিন। মা স্যামুয়েল এডিসন আর বেঁচে নেই। পুরাতন কাগজের বাক্স ঘাঁটতে গিয়ে জীবন সায়াহ্নে একদিন এডিসন খুঁজে পেলেন স্কুল থেকে আসা সেই চিঠি। হলদে হয়ে যাওয়া চিঠিটি কৌতূহলে পড়তে শুরু করলেন এডিসন। আপনার সন্তান জড়বুদ্ধি সম্পন্ন, সে স্কুলের উপযুক্ত নয়। আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না। পড়ে হতবাক এডিসনের চোখ ফেটে জল গড়িয়ে পড়ল। সেদিন একজন মায়ের সন্তানকে বলা মিথ্যে কথা পৃথিবীকে উপহার দিয়েছিল অসামান্য এক বিজ্ঞানীর। তাই প্রাত্যহিকই সদা সত্য বলবে এই আপ্তবাক্য স্মরণে রেখেও বলবো, পরিস্থিতির সাপেক্ষে কোনো কোনো মিথ্যা হয়তো দোষের নয়, যেমনটি এডিসনের ক্ষেত্রে ছিল। লিখেছেন অনুষ্টুপ চীনা, থাকেন রহড়া, কলকাতায়। রানী ভবানী মিশ্র, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে এবারে চিঠিটি লিখছেন। মনে পড়ছে সে এক ছোট্ট মেয়ের কথা। ছোটবেলা থেকে সমুদ্রের ঢেউ তাকে হাতছানি দিয়ে ডাকত। উদ্ভিদরা ওর সঙ্গে কথা বলতো। হ্যাঁ, আমি জন বেয়ারের কথা বলছি। ফ্রান্সের এক সাধারণ গ্রামের জন বেয়ার নামের মেয়েটি। তাই বড় হয়ে সমুদ্র জয়ের বাসনা পরিবারকে জানালো। পরিবারের কেউই মহিলা বলে সমুদ্র জয়ের জন্য যেতে দিতে চাইলেন না। কিন্তু একদিন জন জানতে পারল এক উদ্ভিদ বিজ্ঞানী নতুন দ্বীপে উদ্ভিদের নমুনা সংগ্রহের জন্য একজন সহকারী খুঁজছেন। জন এই সুযোগ হাতছাড়া করলেন না। বাড়ির অলক্ষ্যে বেরিয়ে তিনি দাড়ি গোঁফ লাগিয়ে পুরুষের বেশ ধরলেন। তারপর ওই বিজ্ঞানীকে সম্পূর্ণ মিথ্যে কথা বলে তার সহকারী হতে চাইলেন। বিজ্ঞানী বুঝতেই পারলেন না তিনি পুরুষ নন, তিনি একজন মহিলা। এমনকি ঘুণাক্ষরেও কেউ জাহাজের টের পেল না তাদের সামনে পুরুষ রূপে মহিলা ঘুরে বেড়াচ্ছে। এদিকে বিজ্ঞানীর সঙ্গে নতুন উদ্ভিদ আবিষ্কারের উত্তেজনায় ও প্রথমবারের মতো সমুদ্রে পাড়ি দেওয়ার আনন্দে জন বেয়ার বিভোর। তারপর তারা অজস্র নাম না জানা উদ্ভিদের নমুনা বোঝাই করে মনের আনন্দে ঘরে ফেরার উদ্দেশ্যে পাড়ি জমালেন। কিন্তু মাঝ দরিয়ায় ভীষণ ঝড় উঠল। জাহাজে সব যাত্রী সেই ভয়ঙ্কর ঝড়ে কে কোথায় ছিটকে পড়ল। শুধু জন অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে ও বিচিত্র সব উদ্ভিদের নমুনা নিয়ে দেশে ফিরতে পারলেন। দেশে ফিরে তিনি ওই উদ্ভিদের নমুনা নিয়ে বিজ্ঞানীদের দেখালেন। বিজ্ঞানীরা প্রায় 3000 অচেনা সব উদ্ভিদের নমুনা দেখে ধন্য ধন্য করে উঠলেন এবং তারা ওই যুবকের নাম জানতে চাইলেন। জন তার গোঁফ টুপি খুলে ফেলে বললেন, আমি যুবক নই, আমি একজন মহিলা। আমি মিথ্যে কথা বলে পুরুষের বেশ ধরে ওই হারিয়ে যাওয়া বিজ্ঞানীর সহকারী হয়েছিলাম। কারণ মহিলাকে উনি সহকারী হিসেবে নিতে চাইতেন না। তবে এই মিথ্যের জন্য জনের কোনো শাস্তি হয়নি, বরং হাততালি দিয়ে তাকে সবাই স্বাগত জানিয়েছিল। আমাদের মহাভারতেও তো দেখি সত্যবাদী যুধিষ্ঠিরও অশ্বত্থামা হত ইতি গজ বলেছিলেন। এ কথা আমরা সবাই জানি। আসলে যে মিথ্যে বলার মধ্যে ভালো কিছু থাকে সেটি গ্রহণযোগ্য হয়, অন্যথায় মহাবিপদ। প্রাত্যহিকী পরিবারের সবাইকে রিমঝিম বর্ষার শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন রানী ভবানী মিশ্র, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। গোয়েবেলস বলতেন, একটি মিথ্যে কথা
বারবার বললে সত্যি হয়। মায়েরা নিজে না খেয়ে মিথ্যা বলেন, খেয়েছি তো। সংসার জীবনে অনেক মিথ্যা কথা বাধ্য হয়ে বলতে হয়। আমি তখন মেডিকেল কলেজে ভর্তি। একটি ছোট ছেলে ভর্তি হলো। তোর বাড়ি কোথায় রে? বর্ধমান জেলা। কি হয়েছে? পেটে ব্যথা। আমার তখন অপারেশন হয়েছে। কারো সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতে পারি না। ছেলেটির অপারেশন হবে। আমাকে বলল, আচ্ছা দাদা, অপারেশন করলে লাগবে না, তুই জানতেই পারবি না। ওকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। জটিল অপারেশন। অনেক চেষ্টা করেও ছেলেটি বাঁচল না। হাসপাতালে কেউ মারা গেলে তাকে কয়েক ঘন্টা রাখা হয়। ছেলেটির মৃতদেহ অপারেশন থিয়েটার থেকে নিচে নামানো হলো। ওকে দেখতে গেলাম। ওর দাদা কাঁদছে হাপুস নয়নে। কাঁদতে কাঁদতে আমাকে বলল, মাস্টার মশাই, আমার মা আজকে একটু পরেই বর্ধমান থেকে দেখতে আসবে। উনি যদি জানতে পারেন যে তার আদরের ছেলে মারা গেছে, সঙ্গে সঙ্গে তাহলে হার্ট ফেল করবেন। যথারীতি মৃতদেহ বেরিয়ে গেল। একটি ট্যাক্সি থেকে নামলেন ছেলেটির মা। কই গো, আমার আনসার কই? কাল অপারেশন হয়েছে, ছোট্ট পাড়া অপারেশন। আমাকে বললেন, দেখেছো বাবা আমার ছেলেকে? অম্লান বদনে বলে দিলাম মিথ্যা কথা। বর্ধমানে ভালো ডাক্তার আছে, সেই জন্য তাকে বর্ধমান পাঠানো হয়েছে। তা বাবা, ছেলে আমার ভালো আছে তো? হ্যাঁ মাসিমা, খুব ভালো। গলগল করে মিথ্যে কথা বলে যাচ্ছিলাম। আমি একা নই, আমরা সবাই। কারণ মিথ্যে না বললে তিনি বাঁচবেন না। ওর সন্তুষ্টির জন্য ওরানা মিষ্টিগুলো আমরা হাসি মুখ করে খেয়েছিলাম। তোমরা খাও, এত ভালো সংবাদ দিলে আশীর্বাদ করো তোমরা। অনেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলে। আমরা ছেলেটির মাকে বাঁচাবার জন্য মিথ্যা কথা বলেছিলাম। শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম। অরূপ সরকার, আপনার চিঠি পড়ব। আপনার বাড়ি আসানসোল, পশ্চিম বর্ধমানে। মহাভারতে ধর্মপুত্র যুধিষ্ঠিরকেও শ্রীকৃষ্ণের পরামর্শে এক মুহূর্তের জন্য হলেও সত্যচ্যুত হতে হয়েছিল। পাণ্ডবদের গুরুদেব দ্রোণাচার্যকে পরাস্ত করতে তাকেও বলতে হয়েছিল অশ্বত্থামা হত। ইতি গজ, এই শেষ দুটি শব্দ এতটাই আস্তে বলেছিলেন যাতে কারোর শ্রুতিগোচর না হয়। তাই এখান থেকে সিদ্ধান্তে আসা যায়, একটু আধটু মিথ্যার আশ্রয় নিয়ে কোনো মহৎ কার্য সম্পাদন করা গেলে সেটা বড় অপরাধ হিসেবে গণ্য হয় না। আমার গ্রামের এক বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষম প্রতিবেশী পরিমল জেঠুর প্রাণ বাঁচাতেও মিথ্যে কথার আশ্রয় নিতে হয়েছিল আমাকে ও আমার বন্ধু শুভমকে। পরিমল জেঠু আজ থেকে 13 বছর পূর্বেই গত হয়েছেন। তবে 23 বছর আগের সেই ঘটনাটি মনে পড়লে এখনো মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। তখন আমি সবেমাত্র কর্মজীবনে প্রবেশ করেছি। কর্মস্থল ছিল গ্রাম থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। শুভম ও আমার কর্মস্থল আলাদা হলেও ওর সঙ্গে যোগাযোগ ভালোই ছিল। শুভম ও আমার দুজনেরই প্রতিবেশী ছিলেন পরিমল জেঠু। জেঠিমা আগেই গত হয়েছিলেন। একমাত্র ছেলে বিজয়কে নিয়েই থাকতেন তিনি। বিজয়কেও আমরা ভালোই চিনতাম। সেও এদিকেই ছোটখাটো একটা কাজ করত। একদিন শুভম বলল, জানিস, পরিমল জেঠুর ছেলে বিজয় 2 দিন আগে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে মারা গিয়েছে। খাবার জল নিতে ট্রেন থেকে নেমেছিল, কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ার পর উঠতে গিয়ে পা পিছলে লাইনে পড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ বাঁচানো যায়নি। তুই জেঠুকে কথাটা একদম বলিস না, যদি জানতে পারেন তাকেও আর বাঁচানো যাবে না। গ্রামে গেলে জেঠুর সঙ্গে দেখা হলেই উনি ছেলে বিজয়ের কথা জিজ্ঞেস করতেন। আমিও শুভম দুজনেই বলতাম, ও ভালোই আছে, চিন্তা করবেন না একদম। কিন্তু ওর হঠাৎ হলোটা কি?
এখানে আর আসছে না কেন? আসবে কি করে, ও তো এখন ওখানেই থাকে, ছুটির দিনেও অন্য জায়গায় কাজ করে। উনি শুনে চুপ করে যেতেন। সেই অভিমান থেকেই হয়তো পরের দিকে আর ছেলের খোঁজ খবর নিতেন না, কেমন যেন উদাস হয়ে গিয়েছিলেন। প্রতি মাসে আমাদের বেতন থেকে কিছু টাকা বাঁচিয়ে বিজয়ের নাম করে ওনার হাতে দিয়ে আসা হতো। এইভাবে 10টা বছর চলার পর উনিও চলে গেলেন পৃথিবীর মায়া কাটিয়ে। অরূপ সরকার, আপনার চিঠি পড়লাম। আপনার ঠিকানা আসানসোল, পশ্চিম বর্ধমান। শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে লিখছেন, বর্ণ পরিচয় পড়েছিলাম ছোটবেলায়। সদা সত্য কথা বলিবে, কদাচ মিথ্যা কথা বলিবে না। বেশ কয়েক বছর পর শুনলাম আর দেখলাম অশ্বত্থামা হত ইতি গজ। ধাক্কা লাগলো মনে, এরে মিথ্যে কথা বললেন যুধিষ্ঠির। বুঝতে অনেক বছর গড়িয়ে গেল, কেন মিথ্যে কথা বলেছিলেন সেই দিন সত্যবাদী যুধিষ্ঠির। নতুন সূর্য, আলো দাও, সত্যের পথ মঙ্গল পথ। শুনে মনে হয় এটি নিছক কথার কথা। মন ভেঙে যায়। কলুষতা, নীচতা, হীনতা চারিদিকে, শুধুমাত্র ঝুরি ঝুরি মিথ্যা। কোনটা সত্য কোনটা মিথ্যা গুলিয়ে যায় খুব। ঠাকুর বলেছিলেন, কলিযুগে সত্যকে আঁট করে ধরে রাখতে হয়। কি করে সত্যকে ধরে রাখবো আজ বুঝতে পারি না। কোনটা যে আসল সত্য অনেক মিথ্যার মাঝে সত্যিই বোঝা দায়। সত্য বড় নির্মম, তবে সত্যের রাস্তায় ভিড় কমই হয়। একটা মিথ্যে ঢাকতে অনেক মিথ্যে বলতে হবেই। তাই এই সমাজে মিথ্যের সমাদর যখন বেশি, তাই চুপ থাকাই শ্রেয় মনে হয়। সকলের মঙ্গল কামনায় শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা।